আমাকে দেখলো সম্ভব না বান্ধবী, আমি পারবো না। কনভিন্স করার জন্য অনেক কথা বলছে, যেটা আসলে নর্মালি হয়। পরে আমি লাস্টে এইভাবেও বলছি যে যদি এগুলো কেউ করে থাকে তারা আমার চোখে রাজাকার, বিকজ আমি দেশের হয়ে খেলতেছি। আপনার ফিক্সিংয়ের প্রস্তাব দেয়া, যেটা পরবর্তীতে যে প্রস্তাব দিয়েছিল তিনি শাস্তি পেয়েছিলেন, আপনারা এটা আকসুকে জানিয়েছিলেন। এটা নিয়ে অনেক বিতর্ক আছে, আসলে ফ্যাক্টটা কি? আপনার কাছে আমি ফ্যাক্টটা জানতে চাই। সাউথ আফ্রিকা যখন ছিলাম তখন বাংলাদেশে অনেক সকাল, ওইখানে তখন আর্লি মর্নিং 6টা-7টা মেবি। সেদিন আমাদের অস্ট্রেলিয়ার সাথে টি20 সিরিজ ছিল, ডে নাইট ম্যাচ ছিল। সো সাডেনলি আমার ফ্যামিলিতে বলা আছে যদি আমি মানে 4-5 ঘন্টা ডিস্টেন্সে কোথাও খেলতে যাই আমাকে কখনোই ওই টাইমটায় ফোন দেয় না, আর ইমার্জেন্সি ছাড়া, কারণ নাহলে ঘুমের ডিস্টার্ব হবে। সো হঠাৎ করে দেখতেছি আমার মেসেঞ্জারে মানে মেসেজ আসতেছে। তো আমি তখনও আমার ঘুম চোখ, আমি কিছু মেসেজ খুললাম, মেসেজ পড়লাম, পড়ার পর আমাকে ভয়েস আসা শুরু হইলো। তো আমি প্রথমে দেখছি, দেখার পর খালি আমি তাকে একটাই রিপ্লাই দিছি যে আমাকে দেখলো সম্ভব না বান্ধবী, আমি পারবো না। আরেকটা পরে ছিল, তো পরেও আমাকে মানে কনভিন্স করার জন্য অনেক কথা বলছে, যেটা আসলে নর্মালি হয়। সো লাস্ট কথা পরে আমি লাস্টে এইভাবেও বলছি যে যদি এগুলো কেউ করে থাকে তারা আমার চোখে রাজাকার, বিকজ আমি দেশের হয়ে খেলতেছি। সো আমাকে দিয়ে সম্ভব না, তুমি আমাকে বলে কাজটা ঠিক করো নাই। ওকে আমি এইভাবেই বলার পর, এই কথাটা বলার পরই সে মেসেজ ডিলিট করা শুরু করছে। সো তখন স্বাভাবিক, আপনারা হয়তো বা জানেন মেসেঞ্জারে ভয়েস কোনোভাবেই সেভ করা সম্ভব না। তো সামহাও কোনোভাবে আমার তো সেফটি আগে, আমি যখন ধরেন বিসিবিকে বা আইসিসিকে জানাবো আমার তো প্রুফ লাগবে, ডিলিট হয়ে গেলে তো এটা আমি করতে পারবো না। সেক্ষেত্রে আমিও ফেসে যেতে পারি। ইভেন সেকেন্ড যখন আমি রুমে ছিলাম আমি অনেক কান্না করছি, কারণ এটা আমার লাইফে ফার্স্ট টাইম এরকম আমি ফেস করছি। ইভেন আমি তখন চিন্তা করতেছিলাম সাকিব ভাই ওয়ার্ল্ডের অনেক বড় 1 নম্বর প্লেয়ার, এটা সবাই নিঃসন্দেহে সবাই জানে। তো ওই সময় ওনার কথাটা মাথায় আসছিল যে উনি জাস্ট ইনফর্ম করে নাই, ওনাকে ইনফর্ম করানোর কারণ না করার কারণে ওনাকে 1 বছরের মেবি সাসপেন্ড হয়েছিল। সো আমাদের মেয়েদের ক্রিকেটে কয়টা ম্যাচ হয়, কয়টা আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলি, কয়টা ঘরোয়া লিগ হয়। তো তখন এই চিন্তাটা আমার ব্রেনটে খুব অ্যাটাক করতেছিল, আর আমি রুমে খুব কান্নাকাটি করতেছিলাম যে এখন আমি কী করব। ইভেন আমি এটাও চিন্তা করছি অনেস্টলি বলে, অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি যখন জানাবো তারও ক্ষতি হবে, যে আমাকে অফারটা দিছে সে আমাকে কেন এই অফারটা আমাকেই দিল। সো আমি অনেকক্ষণ পর আমার ব্রেকফাস্টের টাইম হয়েছে, আমি মুখে চোখে পানি দিয়ে যখন ডাইনিংয়ে গেছি মঞ্জু স্যারকে আমি পাই নাই। সো কোচ আসছে হাসানকা তিলাকারাতনে, এসে আমার চোখ দেখে বুঝতে পারছে যে আমি খুব কান্নাকাটি করছি। তো উনি আমাকে জিজ্ঞেস করছে বেটা কী হয়েছে, ফ্যামিলিতে কোনো ইস্যু হয়েছে, কোনো প্রবলেম শেয়ার করতে পারো। তো আমার হাত পা তখন কাঁপতেছিল। স্যার আমার শোল্ডার হাত, বেটা কী হয়েছে। তো আমি বললাম স্যার মঞ্জু স্যার কোথায়, আমি মঞ্জু স্যারকে খুঁজছি। বলে কী হয়েছে বলো, বাসায় কিছু হয়েছে, কোনো সমস্যা, মানে সবাই ঠিক আছে। তো তখন আমি বললাম স্যার আমাকে সোহেলি এই কথা বলছে স্যার। তো উনি সাথে সাথে শকড। তখন উনি সাথে সাথে আমার সামনে মঞ্জু স্যারকে ফোন দেওয়া হয়েছে যে মঞ্জু তুমি কোথায়, ইমিডিয়েটলি তুমি লতা তোমার সাথে কথা বলবে, ইস্যু হয়ে গেছে, এখনই কথা বলতে হবে। তো তখনই উনি রুমে ছিল বললো, তো সাথে তো ওনার রুমে আমাকে হাসান স্যার সাথে নিয়ে গেছে। আমি গিয়ে স্যারের সামনেও কান্নাকাটি করছি যে স্যার বলছে কী হয়েছে বল, আগে আমাকে বল কী হয়েছে। তো আমি কথাই বলতে পারতেছিলাম না। তো স্যারকে পরে আমি জানাইলাম যে স্যার সোহেলি আমাকে এগুলো বলছে এই বিষয়। তো তখন স্যার বললো যে ঠিক আছে তুই আমাকে দে। আমি মঞ্জু স্যারকে দিছি, উনি তারপর ওগুলো বিসিবিতে সেন্ড করছে, কাকে দিছে আমি জানি না, বিসিবিতে উনি পাঠাইছে। তো উনি আমাকে খালি বললো যে তুই এই বিষয়ে কারোর সাথে কোনো কথা বলিস না, প্লেয়ারদের সাথেও না, বাইরে তো কারোর সাথেই না, হ্যাঁ আমরা দেখতেছি। এতটুকু ওনার সাথে আমার কথা, আমি রুম থেকে বের হয়ে গেছি। তো আমি নর্মালি একটু চঞ্চল টাইপের মানুষ, তো সবাই আমাকে যে আমি চুপচাপ কেন, মানে রুমে আমি সবার সাথে যখন ছিলাম ডাইনিংয়ে আমি চুপচাপ কথা বলতেছি না, কী হয়েছে। তা আমি বলছি কিছু হয় না, আসলে আমার ভালো লাগতেছে না, আমি কারোর সাথে কোনো বিষয়ে বা কোনো কিছু নিয়ে আমি কথা বলতে আজকে চাচ্ছি না। ম্যাচ ছিল, আমি যতটুকু জানি ওই ম্যাচটাও আমি খেলবো, আমি বেস্ট ইলেভেনে ছিলাম। তো সাডেনলি হয়তো বা এটার কারণে আমি ম্যাচের বাইরেও ছিলাম। তো রাত্রে যখন ম্যাচ শেষ হইলো আমাকে কোচ আমার চেহারা দেখে পরে কোচ আর হাসান স্যার আমার সাথে মাঠে কথা বলছে। আপনার মঞ্জু স্যার এসে বলতেছিল যে তোকে এই ইস্যুর কারণে ম্যাচের থেকে বাইরে দেওয়া হয় নাই, তুই যে এটা ভাবিস তাহলে ভুল, তোকে বাইরে দেওয়া হয়েছে যে টিম কমিশন যেটা আসলে ফেভার করছে টিমের জন্য, ওই দলের জন্য। তো আমি বলছি না স্যার ঠিক আছে স্যার, এটা নিয়ে আমার মন খারাপ না। সো রাত্রে মেবি সেদিন রাত্রেই মনে হয় ম্যাচ শেষে স্যার আমাদের সবাইকে পরে এই কথাগুলো মানে সবাইকে উনি ফ্ল্যাশ করছে, মেয়েদেরকে ইনফর্ম করছে, আমার যতটুকু জানা মতে আর কি স্যার জানাইছে। এই বিষয়টা এটাই ছিল। আর সেদিনই দুপুরে আমি একটা জিনিস মিস করে ফেলছি, সেদিনই স্যারকে সকালে জানানোর পর দুপুরে আইসিসির অ্যান্টি করাপশন থেকে একটা মেয়ে আসছিল, আমরা লাঞ্চে বের অলরেডি হয়ে গেছে, হোটেল মুভ করব, তখনই মেয়েটা আসছে। স্যার আমাকে বললো ও তোর সাথে কথা বলবে, মঞ্জু স্যার আর কি। তো তখন আমি অত ভালো ইংলিশ স্পিকিং আমার না, তো আমি বললাম স্যার আমি তো ওকে বুঝাইতে পারবো না। তো স্যার সাথে গেছে, আমি বাংলায় বলছি, স্যার ট্রান্সলেট করে দিছে। তো ওকে জানানোর পর সেদিন রাত্রেই বা তার পরের দিন রাত্রেই বা সকালে আকসুর আরেকজন আসছে
যে যার কাছে আমি যত ডকুমেন্টস ছিল আমি হ্যান্ড ওভার করছি। তো এতটুকুই আসলে এই ফিক্সিংয়ের বিষয়টা ছিল। বাট ওই সময় আমি মেন্টালি খুব আপসেট ছিলাম, আমার গেমেও আমি ফোকাস দিতে পারি নাই, কারণ আমার কাছে মনে হয়েছে আসলে টাকাটা বড় বিষয় না, সম্মানটা অনেক বড় বিষয়। আর আমি ন্যাশনাল টিমে খেলছি বিধায় আজকে আপনারা আমাকে চিনেন, বা বাংলাদেশের কিছু মানুষ আমাকে চিনে, আর খেলি বিধায় চিনে বিধায় আমি এইখানে আজকে, ঠিক আছে। সো আমার কাছে মনে হচ্ছে আমার মান সম্মান আমার টাকার থেকেও অনেক বড়।